থ্যাংক ইউ। তাহলে আমরা এবার শুরু করছি ইলেকট্রিক্যাল মেজারমেন্ট। ঠিক আছে, যারা তোমরা আগে সকল ক্লাস করেছো, ঠিক আছে, মেজারমেন্টে, তাদের তো ঠিক রয়েছে। যারা নতুন ক্লাস করবে তাদের জন্য বলে রাখেন। ঠিক আছে, আমরা দেখবে আমাদের ফুলপুর শনিপথ ব্যাচের মধ্যে অলরেডি প্রচুর কোশ্চেন পেপার সলিউশন সঙ্গে দেওয়া আছে। ঠিক আছে, বিশেষ করে মেজারমেন্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন পেপার আছে। এবার আমরা ওই রকম কি করব, আমরা এরকম 2025-এর একটা যেরকম ভাবে তোমাদের ডিসি মেশিনের পরীক্ষা নিলাম আগের দিন, মেজারমেন্ট শেষ হয়ে গেলে আমরা মেজারমেন্টের পরীক্ষা নেবো। ঠিক আছে, আচ্ছা, সার্কিট থেকে পরীক্ষা নিয়েছিলাম, সার্কিট থেকে একটা পরীক্ষা নেবো, একটা টেস্ট নেবো। ঠিক আছে, এবার টেস্টটা তোমরা সবাই দেবে, নিজের কত স্কোর আসছে দেখবে। টেস্ট যদি না দাও, ঠিক আছে, শুধু কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে লাভ নেই, তোমাকে টেস্ট দিতে হবে, জানতে হবে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। ঠিক আছে, বুঝতে পারলে? তো এটা হলো ব্যাপার। তাহলে এই ভিডিওটার প্রথমের খানিকটা পোর্শন আমরা ইউটিউবে লাইভ রাখছি। আর আমাদের কালকে একটা ইনফরমেশন তোমাদেরকে পাঠিয়েছিলাম, এই এক সপ্তাহের জন্য আমরা একটা ডিসকাউন্ট রেখেছি। ঠিক আছে, জাস্ট একটু বিজ্ঞাপন দিয়ে নিই। আমাদের যে ডিসকাউন্টটা আমরা রেখেছি সেটা হচ্ছে, দেখো, আমাদের যে আরআরবি যে ফাউন্ডেশন ব্যাচটা আছে, ঠিক আছে, আর এসএসসি যে ফাউন্ডেশন ব্যাচটা আছে, এই দুটো ক্ষেত্রে আমরা আরআরবি আর এসএসসি যে ফাউন্ডেশন ব্যাচ দুটো রয়েছে সেখানে একটা ডিসকাউন্ট আমরা রেখেছি। ঠিক আছে, 2000 টাকা মাত্র ফিস রয়েছে, ডিসকাউন্ট করে 2000 টাকা ফিস আছে। এমনিতে 4499 ফিস থাকে, সেটা 2000 টাকা করা হয়েছে। ঠিক আছে, এটা মনে রাখবে 1 জুন থেকে ভ্যালিড থাকবে। 1 জুন থেকে এটা শুরু হয়ে যাবে, 1 জুন থেকে ভ্যালিড থাকছে। ঠিক আছে, 1 জুন থেকে 7 জুন পর্যন্ত। ঠিক আছে, এই জুনের স্লটে যারা বুক করবে তারা আরআরবি অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসি দুটোরই অপশন তোমরা একই কোর্সের মধ্যে পাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল ব্যাপার, প্রথম পার্ট। নেক্সট চলে আসছে আমাদের ইলেকট্রিক্যাল মেজারমেন্টের ক্লাসে। শুরু করা যাক। ইলেকট্রিক্যাল মেজারমেন্টের ক্লাস 1। প্রথমে আমরা কি বলবো, প্রথমে আমরা বেসিক্স সম্বন্ধে একটু দেখবো। ঠিক আছে, এবার যদি বলি যে বই কি করতে হবে, প্রথমত বই পড়ার ক্ষেত্রে দুটো বইয়ের অপশন আমার কাছে আছে। ঠিক আছে, একটা হচ্ছে একে সাহানি স্যারের বই আছে, এই বইটা ফলো করতে পারো, একে সাহানি স্যারের বইটা ফলো করতে পারো, অথবা আর কে রাজপুত স্যারের বই আছে, আর কে রাজপুত স্যারের বই আছে। এবার আরো অনেক অথর আছে, তোমরা যে কোনো অথরের বই পড়তে পারো, বাট মেইনলি একে সাহানি স্যারের বইটা পড়লেই হবে। এর মধ্যে থেকে সমস্ত কোশ্চেন, সমস্ত টপিক তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, আর তোমরা যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছ আমার কাছ থেকে ডাইরেক্টলি, তাদের তো কিছু করার দরকার নেই। ঠিক আছে, আমার কাছে পড়লেই হবে। যা নোট থাকবে, যা মেটেরিয়াল থাকবে, ওইটা উদ্ধার করতে পারলেই অনেক হয়ে যাবে। যা কোশ্চেন অ্যান্সার দিয়ে দেবো, যা নোট দেওয়া থাকবে, দ্যাট উইল বি মোর দ্যান সাফিসিয়েন্ট। ঠিক আছে, মোর দ্যান। তাহলে প্রথম কথা হচ্ছে, কোনো সাবজেক্টকে পড়তে গেলে ফার্স্ট স্টেপ হচ্ছে তাকে টুকরো টুকরো খণ্ডে ভাগ করা। আমি তোমাদের বারবার শেখাচ্ছি, সাবজেক্ট কমপ্লিশন মানে হচ্ছে তার সাপ্লিমেন্ট টপিক কমপ্লিশন। তাহলে আমি এখানে টোটাল 9টা টপিকে ভাগ করেছি। প্রথমে পড়বো হচ্ছে বেসিক্স অফ মেজারমেন্ট সিস্টেম। বেসিক্স অফ মেজারমেন্ট সিস্টেম মানে কি? বেসিক্স অফ মেজারমেন্ট সিস্টেম মানে হচ্ছে বিভিন্ন টার্ম মেজারমেন্টের সঙ্গে যেগুলো অ্যাসোসিয়েটেড হয়ে থাকে সেগুলো পড়বো। তারপর ডিফ্লেক্টিং সিস্টেম, কন্ট্রোলিং সিস্টেম, তাই তো, ড্যাম্পিং সিস্টেম, এইগুলো সম্বন্ধে পড়বো। তো এগুলো হচ্ছে বেসিক্স এর মধ্যে পড়ে গেল। তারপর হচ্ছে এরর অ্যানালিসিস। ঠিক আছে, এরর সম্বন্ধে পড়বো, যে কি কি ধরনের এরর আছে সিস্টেমে, মেশিনে কি কি ধরনের এরর হয়, আমাদের মেজারমেন্টের ইনস্ট্রুমেন্টে কি কি ধরনের এরর হয়ে থাকে, এগুলো এরর সম্বন্ধে জানবো। এরর থেকে যে প্রবলেমটা পরীক্ষা হবে সেটা দেখবো। তারপর হচ্ছে অ্যানালগ ইনস্ট্রুমেন্ট। এবার এই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে আমরা জেনারেলি কি কি পড়বো? জেনারেলি এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো, ইলেকট্রোডাইনামোমিটার টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো, তারপরে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো, রেকটিফায়ার টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো। ঠিক আছে, তারপরে ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার পড়বো। ঠিক আছে,
ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট পড়বো, ঠিক আছে, এগুলো সব আছে, এই সমস্ত কিছু পড়বো। তারপরে মেইনলি আমরা তিনটেই পড়বো। আমাদের যা কোশ্চেন আসবে মোটামুটি এমআই টাইপ, ইডি টাইপ, ঠিক আছে, আর পিএমএমসি টাইপ, তিনটের মধ্যেই থাকবে। বাদ বাকি সমস্ত যে থার্মোকাপল টাইপ ইনস্ট্রুমেন্ট আছে, রেকটিফায়ার টাইপ ইনস্ট্রুমেন্ট আছে, ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার রয়েছে, এই সমস্ত অন্যান্য যে বিভিন্ন প্রিন্সিপাল যেগুলো রয়েছে সেগুলো করবো। তারপর দেখো মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স অল ডিসি ব্রিজেস, যেমন পিস্টন ব্রিজ, তাই তো, কেলভিন ডবল ব্রিজ, তাই তো, এগুলো সব করবো। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে ক্যাপাসিটেন্স এন্ড মিউচুয়াল ইন্ডাকটেন্স ক্যালকুলেশন অন ডিসি ব্রিজেস, ঠিক আছে। যেমন ক্যাপাসিটেন্স ব্রিজ পরীক্ষা বারবার এসছে, ঠিক আছে। আমি কি করে স্যার, আপনি কোথেকে জানলেন? আমি তো জানবো, তোমরাও জানতে পারো, তোমরা একটু সাথী পেলে তোমরাও জানতে পারবে। তো তোমরা আমার কোশ্চেন পেপারটা থেকে তোমরা জানতে পারবে হচ্ছে আমার কোশ্চেন পেপারটা থেকে। আমরা কিন্তু মানে অবুঝের মতো ছুটবো না, ঠিক আছে। আমরা কি করব, আমরা সবসময় বুদ্ধিমানের মতো চলবো, ঠিক আছে। দেখো এইখানে প্রথমেই দেখো কোশ্চেনটা কি দিয়েছেন, দ্য ব্রিজ লিমিটেড ফর দ্য মেজারমেন্ট অফ লো কিউ, লো কোয়ালিটি ফ্যাক্টর মেজারমেন্ট কার মাধ্যমে করা হয়, ঠিক আছে। লো কোয়ালিটি ফ্যাক্টর মেজারমেন্টের জন্য আমাকে যে কোনো একটা এসি ব্রিজ ইউজ করতে হবে, এর মধ্যে কোনটা হবে, এখান থেকে কোশ্চেন আছে, ট্রান্সডিউসার থেকে কোশ্চেন আছে, ঠিক আছে। দেখো ভেলু কোশ্চেন এসেছে, এডি কারেন্ট ড্যাম্পিং, ফ্রিকশন ড্যাম্পিং, ফ্লুইড ফ্রিকশন ড্যাম্পিং, এখান থেকে, ঠিক আছে। এরকম সেই কোশ্চেন গুলো আমাদের এখানে করা আছে, এবং এইটাই হচ্ছে আমাদের বেস্ট পয়েন্ট, এইখান থেকে হ্যাঁ স্যার তোকে শোনা যাচ্ছিল না। শোনা যাচ্ছে না? এখন শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। শোনা যাবে, কেন শোনা যাবে না? আমি দেখতে পাচ্ছি কিন্তু শোনা যাচ্ছে। তো এই যে টপিক গুলো, ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ, আমি বললাম না যে ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজ থেকে কোশ্চেন এসছে, এইগুলো তোমাদেরকে আমি হেল্প করবো কোনটা পড়তে হবে, কোন টপিকটা পড়তে হবে, কারণ ব্রিজ তো অনেক আছে। তো সেইটা আমাকে আইডেন্টিফাই করতে হবে, কোন কোন টপিক গুলো ইম্পর্টেন্ট, কোন কোন টপিক গুলো বারবার হচ্ছে। স্যার হঠাৎ করে কি করে বুঝলেন? তার কারণ হচ্ছে দেখো, এইটা হচ্ছে আমাদের সিবিডি টোটাল করেছে, আর আই থিঙ্ক এর পরের কোন একটা সেটেও আমি দেখলাম, আরো কোন একটা সেটেও আমি দেখলাম ম্যাক্সওয়েল ইন্ডাকটেন্স ক্যাপাসিট্যান্স ব্রিজের কথা বলেছে, কোনো একটা পরীক্ষাতে আমি দেখলাম, ঠিক আছে। আর ইলেকট্রোস্ট্যাটিক ভোল্টমিটার থেকে কোশ্চেন দিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার আর কি, ঠিক আছে। তোমাকে এইভাবে আইডেন্টিফাই করতে হবে যে এই টপিক গুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট, এই টপিক গুলো আমাদেরকে পরীক্ষায় দেখে যেতে হবে। তো এখানে 14 নম্বর সিরিয়াল নাম্বার দেখা আছে, কিন্তু উপরে 2-3টে কোশ্চেন এক্সট্রা আছে। তো এটা আরো অ্যাড হবে, ঠিক আছে। অলরেডি আমরা 3টে সেট অ্যাড করেছি, আরো 7খানা সেট অ্যাড করা বাকি আছে। তো সেখানে আরো কোশ্চেন বেড়ে যাবে, প্রায় 50টা-60টার কাছাকাছি চলে যাবে। এটা পুরো কমপ্লিট হলে পুরোটা দিয়ে দেবো, আর এইটুকু কোশ্চেন তোমরা এখনই পেয়ে যাবে। তোমরা কোশ্চেন স্যাম্পল দেখবে, তোমরা কোশ্চেন দেখবে, তারপর করবে থিওরি, ঠিক আছে। আমাদের জার্নিটা করতে হবে ফ্রম কোশ্চেন টু থিওরি, ঠিক আছে। উল্টো হবে না, কিন্তু থিওরি টু কোশ্চেন হবে না, থিওরি থেকে কোশ্চেন করার দিন শেষ, ঠিক আছে। কারণ দেখো এই যে নোটটা আমি লিখেছি, এই নোটটা তো লিমিটেড, এই নোটটা তো আনলিমিটেড নয়। তাহলে এই নোটটাকে আপনার সবসময় মডিফিকেশন করার দরকার পড়বে। এবার আমি এই একটাই কারণে তোমাদের কোনো থিওরি নোট দিই না, মানে ওই হাতে লেখা টাইপ করা নোট দিই না, কারণ তোমাকে সবসময় জানতে হবে আমার এক্সিস্টিং নোটটাকে আপডেট করতে শিখতে হবে। আমার এক্সিস্টিং নোটটা সাফিসিয়েন্ট নয়, তোমার এক্সিস্টিং নোটটা সাফিসিয়েন্ট না হয় তার মানে কি, তোমাকে সবসময় মনে রাখতে হবে কি, আমাকে আমার এক্সিস্টিং নোটটাকে ভালো করতে হবে, বেটারমেন্ট করতে হবে, বিভিন্ন টপিক নতুন নতুন অ্যাড করতে হবে। যেমন কালকে ডিপ্লোমা ক্লাস থেকে একটা পয়েন্ট আমি পেলাম, স্লিমিং। স্লিমিং কি জিনিস, ঠিক আছে। স্লিমিং কোশ্চেন আছে, ইন্ডাকশন মোটরের একটা কোশ্চেন আমি পেলাম, ঠিক আছে। তো যদি জানতাম না, যেটা আমি নিজেও শুনিনি, আগে প্রথমবার শুনলাম। এইভাবে তোমাদের তোমার যে নোটটা আছে সেই নোটটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, তোমাদের যে কপিটা আছে সেটাকে কন্টিনিউয়াসলি আপডেট করতে জানতে হবে। কোনো একটা ফিক্সড মেটেরিয়াল আছে, ঠিক আছে।
বই থেকে স্যারের আমি মেশিনটা তৈরি করবো, তো সেটা সবার আগে তোমার বুঝতে হবে, পড়াটা তারপরে আসে। পড়তে কিভাবে হবে সেটা সবার আগে বলতে হবে। ফান্ডামেন্টাল থিওরি আমরা কোশ্চেন থেকে থিওরির দিকে যাচ্ছি 1 নম্বর। 2 নম্বর যেগুলো আসছে নতুন নতুন জিনিস, সেগুলো আমরা বারবার আমার নোটের মধ্যে আপডেট করতে থাকছি, ঠিক আছে। এইটা হচ্ছে চেঞ্জ, এটা তো পরিবর্তন, যেটা আমরা ডিপ্লোমা টাইমে করতাম। নেক্সট, মেজারমেন্ট অফ পাওয়ার মেজারমেন্ট। পাওয়ার মেজারমেন্টে তো সেই একটাই ফর্মুলা আছে, জানো তো, cos phi is equal to cos tan inverse √3 into W2 minus W1 by W1 plus W2 বা W2 plus W1, ঠিক আছে। এইভাবে আমাদেরকে কি করতে হবে দেখো, আমি যখন দেখাচ্ছি পাওয়ার সিস্টেমের একটা ফর্মুলা মনে আছে, ঠিক তেমন একটা মেশিনের ফর্মুলা মনে আছে। আমাদের এইরকম ভাবে মাল্টিপল সাবজেক্ট, মাল্টিপল টপিক একসাথে মনে রাখতে হবে, এইটা তো ডিফিকাল্ট। ধরো তুমি একটা সাবজেক্ট পড়ছো, সেই একটা সাবজেক্টের পুরোটা মনে রাখা ইট ইজ ভেরি ইজি। তুমি পাওয়ার সিস্টেম ভুলে যাবে, সেটা করলে কি হবে? সেটা করলে চলবে না, ঠিক আছে। তার মানে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমি যেন প্রত্যেকটা সাবজেক্টে যে ইম্পর্টেন্ট টপিক আছে, ফর্মুলা আছে, সেগুলো যেন ভুলে না যায়, সেগুলো একটা রিভিশন প্ল্যান বানাতে হবে। রিভিশন প্ল্যান থাকবে, জানি এই জিনিসটা ভুলে যাচ্ছে, এই জিনিসটা করতে হবে। সেই রিভিশন মানে কি? রিভিশন মানে কিছুই না, সেই সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস করে নাও, ঠিক আছে। সেই সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস করে নাও, তাহলে কি বললাম বুঝতে পারলাম। আমরা কিন্তু সাবজেক্টের পরীক্ষা দিতে যাই না, আমরা কিন্তু সবকটা সাবজেক্টের একসাথে পরীক্ষা দিয়ে যাচ্ছি, তাই না? পরীক্ষা হলে সবকটা সাবজেক্টের একসাথে পরীক্ষা দিতে যাচ্ছি। এনার্জি মেজারমেন্ট আমাকে বার করতে হবে। এনার্জি তোমার দেখবে মিটার কনস্ট্যান্ট, মিটার কনস্ট্যান্ট একটা ফর্মুলা আছে, মিটার কনস্ট্যান্ট that is equal to revolutions per kWh। এই ফর্মুলা থেকে কোশ্চেন আছে, আমাদের জানতে হবে যে কোন ফর্মুলা থেকে কোশ্চেন আছে এবং বারবার আছে, এবং এই ফর্মুলাটাকে আমাদের জিরে ডগায় রাখতে হবে। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এমআই টাইপের ক্ষেত্রে, ঠিক আছে, আর পিএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে টর্কের যে ফর্মুলাটা সেটা আমাকে মনে রাখতে হবে। যেমন ফর্মুলা ফর পিএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট ইজ বিনা, বিনা বিআইএনএ, বিনা ফর্মুলা মনে রাখতে হবে, বিনা। আর এক্ষেত্রে কি হবে, আমি জানি প্রপোর্শনাল টু আই স্কয়ার হয়। এবার প্রপোর্শনাল যে সাইনটা তৈরি সেটা আছে, ওটা আমার ঠিক মনে নেই, আমাকে পুরোটা ভালো করে খেয়াল রাখতে হবে, যেটুকু মেনে থাকতে চাচ্ছে। যদি বিভিন্ন টাইপের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সেই বিভিন্ন টাইপের ইনস্ট্রুমেন্টের যে রয়েছে, ধরো কন্ট্রোল টর্কের যে ফর্মুলা গুলো আছে, পিসি ইকুয়াল টু আমরা লিখি পিসি ইনটু থিটা, পিসি ইকুয়াল টু কেসি ইনটু থিটা। এটা কখন লিখি? যখন স্প্রিং কন্ট্রোল থাকে। পিসি ইকুয়াল টু কেসি ইনটু সাইন অফ থিটা, এটা কখন লিখি? যখন গ্র্যাভিটি কন্ট্রোল থাকে। সেটা আমরা জানতে হবে। এবার যে ঠিক আছে, এইভাবে আমাকে এই ইনফরমেশন গুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে, গোটা সাবজেক্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। তবে কিন্তু গভর্নমেন্ট জব ক্র্যাক করা যাবে। মেশিনের মধ্যে ফর্মুলাটা মনে রাখতে হবে, T1 by T2 plus T off, that is duty ratio। মানে এইরকম মাল্টিপল ফর্মুলা জার্নি করতে হবে, মনে রাখতে হবে। ওই জন্য নেই, আমরা একটা যখন সাবজেক্ট ধরবো, সেই সাবজেক্টটাকে কিন্তু তার সাথে সাথে অন্যান্য সাবজেক্টে রিভিশন প্ল্যান করবো, রিভিশন করে সেখানে নিজের মতো করে প্রিপারেশন করতে থাকবো। আমি যখন পড়াবো তখন কিন্তু আমি ওয়ান আফটার দিয়ে আমি সাবজেক্টই পড়াবো, একটার পর প্রথমে একটা, তারপরে অন্য একটা, এরকম হয়ে যাবো, ঠিক আছে।
কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের কিন্তু অন্যান্য সাবজেক্টের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, যেগুলো হয়ে গেছে। যেমন তোমাদের সাবজেক্ট থিওরি পুরোপুরি হয়ে গেছে, মেশিনের একটা চ্যাপ্টার হয়ে গেছে, তো ওইগুলো কিন্তু আমি ছাড়বো না। তোমরা জানো তোমাদের সিলেবাসে 5টা সাবজেক্ট পড়লে 70% নাম্বার চলে আসে। মেশিন, সার্কিট থিওরি, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট আর ইলেকট্রনিক্স। 75% নাম্বার 5টা সাবজেক্টে চলে আসে, যে কোনো পরীক্ষা দেওয়া না গেলে, যে কোনো পরীক্ষা। এনি এক্সামের 75% নাম্বার এটা থেকে চলে আসে 5টা সাবজেক্ট থেকে। এর সঙ্গে তো 90 নাম্বার চলে আসে, 90 মার্কসের চলে আসে, 90 মার্কস। আর বাকি সাবজেক্ট তোমাদের এখন বর্তমানে পড়াচ্ছি, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড থিওরি, মেটেরিয়াল সায়েন্স, মাইক্রো প্রসেসর, মাইক্রো কন্ট্রোলার, পিএলসি, স্কাডা, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন থাকে। কম্পিউটার প্রোগ্রামিং থেকে ইভেন কোশ্চেন থাকে, ঠিক আছে? তার মানে আমি যখন ফাইট করবো, বুঝতে পেরেছো? মানে 70-80 নম্বরের কোশ্চেন আছে, আর বাদ বাকি এই দুটো সাবজেক্ট ক্যাটাগরি 80-85 নম্বরের কোশ্চেন তোমার চলে আসবে। মানে 85 মার্কসের দিকে তুমি ফাইট করবো। কি বলতে গেছি বুঝতে পারছো? তুমি যদি দেখো প্রত্যেকটা পরীক্ষার কাট অফ, তুমি দেখবে 85 মধ্যে থাকে। বুঝতে পারছো কি বলতে চাইছি? বাকিগুলো কিন্তু কেউ করতে পারে না, লাভ নেই। কিছু কিছু তোমার অবশ্যই থাকে, ব্যতিক্রম অবশ্যই থাকে। যেমন বিবিসি যে 97 কাটা বলেছে, কিন্তু বিবিসি যে কোশ্চেন পেপারটা থেকে সহজ কোশ্চেন পেপার, খুব সবাই অ্যান্সার করতে পারবে, অবজেক্টিভ কোশ্চেন খুব সহজ সহজ দিয়েছে। এবং এই কোশ্চেন থেকে সমস্ত মেশিন, পাওয়ার সিস্টেম, মেজারমেন্ট, তবে তোমার জানতে হবে, খুব ভালো করে জানতে হবে অ্যানালগ ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেকট্রনিক্স, তিনটিকে খুব ভালো করে জানতে হবে। এখন আমরা খুবই পাওয়ারফুল হয়ে গেছি, এখন আমাদের কন্ট্রোল সিস্টেমটা রেকর্ড হয়ে গেছে, পাওয়ার ইলেকট্রনিক্সটা রেকর্ড হয়ে গেছে, আমাদের এখন টেনশন নেই, ঠিক আছে? আমি ওইগুলো খুব চিন্তিত ছিলাম, মানে যতবার আগে শুরু করেছি শেষ করতে পারিনি, ঠিক আছে? মানে খানিকটা খানিকটা করে হয়ে পুরো সাবজেক্টটা শেষ হয়নি, তার আগে কোনো না কোনো এক্সাম চলে এসছে। নেক্সট, যেমন মিটার, সিটিভিটি, পিএফ। আচ্ছা, এই সিটিভিটি হলো একটা বলে তোমার প্রোটেকশন পিটি, একটা বলে মিটারিং সিটি, একটা বলে প্রোটেকশন সিটি। সিটি কিন্তু একটাই থাকে, সিটি কি থাকে, সিটি একটাই থাকে, জানো তো? এবার সিটিতে বা একটা পিটিতে সাবস্টেশন আমি দেখলাম সেদিনকে খেয়াল করে, একটা কয়েল প্রোটেকশনের জন্য একটা কয়েল থাকে পড়ে থাকে এমনি। ধরো সময় লাগবে, তখন কি করবো, তখন কাজ চালাবে। সিটি একই থাকে, কিন্তু সেই মাল্টিপল কয়েলস হয়। এবার আমি কি ভাবতাম, আমি ভাবতাম যে হয়তো মিটারিং পিটি আলাদা থাকবে, একটা প্রোটেকশন পিটি আলাদা থাকবে। এবার আমি সাবস্টেশনের মধ্যে গিয়ে কোশ্চেনটা নিয়ে আমি ভালো করে খুঁজছি যে কোথায় দেখি মিটারিং পিটিটা কোথায় আছে, মিটারিং সিটা কোথায় আছে, ঠিক আছে? দেখলাম যে না, সেরকম ব্যাপারটা না, আলাদা কিছু নয়, সিটিভিটি একটাই আছে। এর মাল্টিপল কোর্স আছে, সেই মাল্টিপল কোর্স থেকে আমরা আলাদা আলাদা করে সেই পারপাসে ইউজ করছি। মানে একটা তো নিজের রিয়েল কয়েল আমাদের সিটি থেকে সাপ্লাই দরকার পড়ে, বুঝতে পারছো কি বলতে গেছি? তবে সিটিটা ফিজিক্যালি সেম সিটি দুটো সেপারেট সাপ্লাই আমাকে নিতে হচ্ছে, ঠিক আছে? এখানকার সবথেকে গুরুত্বপূর্ণ ক্লাস অফ সিটি মানে অ্যাকুরেসি ক্লাস অফ পিটি, ঠিক আছে? এইটা পরীক্ষার কোশ্চেন আছে, আমাকে ইন্টারভিউতে কোশ্চেন ইউজ করে দিলে আমি বলতে পারিনি। দুঃখের বিষয় হচ্ছে এখন ঠিক মনে নেই, আমি এটা যতবার করি ততবার ভুলে যাই। কিছু টপিক থাকবে যেগুলো পরিবার ভুলে যাবে, যেমন এটা হচ্ছে ক্লাস অফ সিটি।
এটা ইন্ডিকেট করছে, ঠিক আছে? মানে যেটুকু আইডিয়া এটা হচ্ছে অ্যাকুরেসি ক্লাস, যেটুকু বলে বলছি আর কি, ঠিক আমার মনে নেই, তো সেটা আমি দেখে তোমাকে বলছি কি আছে। মানে এরকম থাকবে, যেগুলো থাকবে না একসাথে, কিন্তু ইন্টারভিউ পারপাসে ইন্টারভিউ রাখতে হবে। ইন্টারভিউ দিতে যাচ্ছি, জানো তুমি এটা হয়ে গেল, তাই না? তো ওই ইম্পর্টেন্ট টপিকগুলো জানতে হবে যে কোনটা ইম্পর্টেন্ট, জানতে হবে আমি কোনটা ভুলে যাই, ঠিক আছে? যেমন আছে ওই প্যারালাল ইন্ডাক্টরের প্যারালাল কম্বিনেশনের ফর্মুলা যেটা হয় সেটা ভুলে যায়, ঠিক আছে? ওই স্কয়ার দিয়ে যে ফর্মুলাটা আছে ও করতে পারে কিছু বুঝি, ওইগুলো ঠিক আছে? ওইগুলো সেইগুলো তোমায় আইডেন্টিফাই করে খাতায় একটা জায়গায় মেনশন করে লিখে রাখতে হবে। সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, যে হ্যাঁ আমি সবকিছু মনে রাখতে পারি না, সবকিছু তোমার খেয়াল রাখবে এরকম নয়, কিছু কিছু জিনিস থাকবে কিন্তু ফর্মুলা মনে হচ্ছে ভুলে যাচ্ছে, বুঝতে পারো? সব সব খেয়াল রাখবে এরকম ব্যাপারটা একদম না। মিসেলেনিয়াস আছে, ডিভিউ আছে, এই ট্রান্সডিউসারটা ইটসেলফ একটা বড় চ্যাপ্টার, মানে রেজাল্টের মধ্যে ট্রান্সডিউসারটা নিজে একটা বড় চ্যাপ্টার, ঠিক আছে? এবার এই ট্রান্সডিউসারটা পড়ার জন্য মেকানিক্যাল ট্রান্সডিউসার হয়, ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার হয়, ওই মেকানিক্যাল ট্রান্সডিউসার গুলোকে আলাদা করে তোমার পড়তে হবে। আগের বছর আমি মেকানিক্যাল ট্রান্সডিউসার পড়াইনি, এবছর পড়াবো ফ্লো মেজারমেন্ট, ঠিক আছে? ওই জন্য আমার সঙ্গে একটু ধৈর্য ধরে বজায় থাকবে, কারণ এই ফ্লো এবার ফ্লো সেই থিওরিগুলো আমাকে তোমাদেরকে পড়াতে হবে, ঠিক আছে? ফ্লো মেজারমেন্ট, তারপরে ভেলোসিটি মেজারমেন্ট, এরকম অনেক রকম অনেক কিছু আছে, ঠিক আছে? মেকানিক্যাল মেজারমেন্ট, মেকানিক্যাল সেন্সার এইগুলোকে বলে, ঠিক আছে? ঠিক আছে? এটা দেখো সিআর সিআর থেকে তুমি যদি বলো স্যার সিআরও, সিআরও থেকে তোমার কোশ্চেন একদম গ্যারেন্টিড কোশ্চেন আসবে, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা চলে আসি, এগুলো তোমরা পড়েছো, ঠিক আছে? What is an instrument? An instrument is something which extends the capability of human beings, তাই না? ধরো আমার হাতে যদি একটা মোবাইল থাকে, তাহলে আমি পৃথিবীর যে কোনো জায়গায় উইথ ইন্টারনেট কানেকশন যে কোনো জায়গায় চলে যেতে পারবো, অনেক কাজ করতে পারবো। মোবাইল যদি না থাকে তাহলে so it is an extension. We are not humans anymore. ভালো করে বুঝবে, কিন্তু আমরা কিন্তু এখন হিউম্যান নেই, মানুষ আমরা কিন্তু এখন নেই, আমরা কিন্তু অলরেডি সুপার হিউম্যান হয়ে গেছি। আমাদের কাছে যে মোবাইলটা আছে সেই মোবাইলটার জন্য কিন্তু আমরা অলরেডি সুপার হিউম্যান, মানে মোর দ্যান হিউম্যান। হিউম্যান এখন আমরা নেই, আর আমাদের মধ্যে অনেক বেশি ক্যাপাবিলিটিস আছে, অনেক বেশি পসিবিলিটিস আছে। যে কাজটা আমরা আজকে করতে পারছি এটা কোনো আজ থেকে 50 বছর আগে কেউ ভাবতে পারতো? ছেলে একটা অনলাইনের থ্রু দিয়ে নিজের বাড়িতে বসে থাকবে, বসে পড়াশোনা করবে, ঠিক আছে? আর স্যার এক জায়গায় পড়াবে, সেটা রেকর্ড হবে, আবার কিছু ছেলে তার পরে গিয়ে দেখবে, ঠিক আছে? জাস্ট ইমাজিন 50 ইয়ার্স আগে, 50 ইয়ার তো ছেড়েই দাও, জাস্ট 15 ইয়ার্স আগে ভাবো, যে সময় আমি আজ থেকে 15 ইয়ার্স আগে ভাবো, আজ থেকে 15 আজ থেকে 15 বছর পরে এইটা কিন্তু ইরেলেভেন্ট হয়ে যাবে। সো there is a transformation, there is a change, ঠিক আছে? সো ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি কি করছে, আমাদের ক্যাপাবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে। এই যে এতগুলো ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো কি করছে, আমাদের ক্যাপাবিলিটিকে বাড়িয়ে দিচ্ছে, তাই না? ক্ষমতাটাকে আমাদের বাড়িয়ে দিচ্ছে। It defines for determining the value of the quantity or a variable, মানে কোন জিনিসটা যেটা আমি মাপতে চাইছি
মাপতে গেলে আমার কিসের দরকার পড়বে? একটা ডিভাইসের দরকার পড়বে। নেক্সট, মেজারমেন্ট তুমি কিরকম দেখো, ধরো স্কুলে ছোটবেলায় কি হতো, বাবু পড়াশোনা পড়াশোনা স্কিপ করে দিলে সেটা গুরুত্বপূর্ণ নয়। তো স্কুলের হ্যাঁ, তাই তো, তোমার নাম্বার বাবা তোমাকে আরো ভালো করতে হবে। কি বলবো, কম্পারিজন। তার মানে কি, তোমার পড়াশোনা কারণ না কারোর সাথে কম্পারিজন করে। মেজারমেন্ট ইজ নাথিং অ্যাবাউট নাথিং বাট কম্পারিজন। কোন জিনিসকে মাপা মানে কি, কম্পেয়ার করা অন্য কারোর সাথে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তো ইট ইজ অ্যান অ্যাক্ট অফ কম্পারিজন বিটুইন এ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি and the quantity to be measured. Standard quantity মানে কি, ধরো যে ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডার্ড, ওই স্ট্যান্ডার্ড মানতে হবে, কারণ ওই 50টা ছেলের মধ্যে সব থেকে সেরা, তাহলে ওই হয়ে গেল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এবং কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্ট মানে ধরো বারবারই ছেলেদের তুলনা করা হচ্ছে আর কি। ঠিক আছে, কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্ট, তার মানে এবং প্রসেস অফ কম্পারিজনকে আমরা বলি মেজারমেন্ট। এবার তুমি দরকার আছে, ইয়েস দরকার আছে। আর কারণ যেখানে আছো সেখান থেকে যদি তোমার স্তরকে লিফট করতে চাও, উঁচু করতে চাও, বেটার করতে চাও, তখন তুমি কি করবে? কম্পারিজন করবে না? কম্পারিজন তো করতেই হবে। তার মানে আলটিমেটলি ট্রান্সফরমেশন জন্য কম্পারিজন আর মেজারমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ নেসেসারি। ঠিক আছে, যে কোনো সিস্টেমে মেজারমেন্ট কেন দরকার হচ্ছে? যাতে তাকে বেটারমেন্ট করা যায়, তার কাছ থেকে যে ডিজায়ার্ড আউটপুটটা আমি চাইছি সেটা যেন সবসময় পাই। যদি ডিজায়ার্ড আউটপুট না পাই তাহলে কি করবো? তাকে চেঞ্জ করবো। এটাকে এক্সাইটেশনও বলা হয় ইনপুটকে, আউটপুটকে বলা হয় রেজাল্ট অফ রেসপন্স। ঠিক আছে, অলরেডি তোমরা এটা কন্ট্রোল সিস্টেম খানিকটা জানো। এখানে একটা কথা বলা হচ্ছে, কোথা থেকে তুমি মেজারমেন্ট আউটপুটটা পাবে। আউটপুটকে তৈরি কি করতে হবে? একটা ডিসপ্লে লাগবে, সেই ডিসপ্লের মধ্যে একটা 7 সেগমেন্ট ডিসপ্লে থ্রু দিয়ে তুমি তার আউটপুটটা পাবো। যেটা অ্যামিটার, ভোল্টমিটার, যাই বলে, যেটা তুমি পাও কি করে? কোনো না কোনো ডিসপ্লে থেকে পাও। ঠিক আছে, আমি যদি তোমাদের দেখাতে পারি, একটা ইমেজ, তাহলে ভালোই হয়। দেখাচ্ছি, জানো, 1 মিনিট। ছবিটাই দেখা, ঠিক আছে। দেখো, আমি এখানে তোমাদের আমাদের অফিসের একটা ছবি দেখাচ্ছি। আমরা যে প্রাইভেট মিটারটাতে ইয়েটা মাপি, ঠিক আছে, তার একটা ছবি দেখো, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটা ইলেকট্রনিক ট্রাইভেক্টর মিটার। এখানে দেখো লেখা হচ্ছে ওয়াট আওয়ার, এনার্জি মাপছি। এই যে তুমি পাচ্ছ, এটা কোথেকে পাচ্ছ? এইটা একটা 7 সেগমেন্ট ডিসপ্লে। সেটটা আসছে কোথেকে আসছে? এখানে মেক টেক সমস্ত কিছু লেখা রয়েছে। ঠিক আছে, এটা আমাদের সাবস্টেশনের মিটার। ঠিক আছে, এটা হচ্ছে এনার্জি মিটার। এটা দিয়ে ট্রাইভেক্টর মিটার, আর নাম্বার, সিরিয়াল নাম্বার টাম্বার সব দেওয়া আছে। নেক্সট, এটা হয়ে গেল ব্যাপারটা। তাহলে এটা আমরা বুঝতে পারলাম মেজারমেন্ট কি, কম্পারিজন, তাই তো? ইট ইজ এ প্রসেস অফ কম্পারিজন। কি বলতে দেখো, বলছে মিনিংফুল রেজাল্টস ক্যান বি অবটেইনড। মিনিংফুল রেজাল্ট মানে কি, আমি যে উত্তরটা পাচ্ছি কোন একটা সিস্টেম থেকে, যে মেজারমেন্টের যে রেজাল্টটা পাচ্ছি, সেটা মিনিংফুল কখন হবে? সেটা মিনিংফুল হওয়ার কিছু কারণ আছে। কি কি কারণ? নাম্বার 1, the procedure and apparatus must be universal. ধরো আমি একটা অ্যামিটার ইউজ করলাম, সেই অ্যামিটারে কিছু একটা রিডিং পেলাম,
এবার সেই অ্যামিটারটাকে বাদবাকি সকলকে গ্রাহ্য করতে হবে যে না ভাই তুমি যে অ্যামিটারটা দিয়েছো সেটা ঠিক দিয়েছো। তার মানে ইট হ্যাজ টু বি ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল। ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল না হয় তাহলে তোমার মাপার রিডিংটার কি বৈধতা থাকবে? তার মানে মিটারটাকে আমাকে কি করতে হবে? তুমি কি প্রসেসে মেজারমেন্ট নিচ্ছ, কি প্রসেসে রিডিংটা নিচ্ছ সেটাকেও কিন্তু ঠিক হতে হবে। ঠিক আছে, তাহলে প্রসেসটাকেও আমাকে কি ইউনিভার্সাল করতে হবে। সবাই মেনে নেবে ভাই হ্যাঁ তুমি এই মিটারটা রিডিং নিচ্ছ মানে ঠিক আছে, সবাই মেনে নিচ্ছে যে এটা একটা স্ট্যান্ডার্ড মিটার, আমি এখান থেকে রিডিং দিলে এটা ঠিক রেজাল্ট আসবে। তুমি আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে না ওটা ঠিক রেজাল্ট দিয়েছে, ওখানে যে প্রসেসে ইনস্ট্রুমেন্টটা বানানো হয়েছে দ্যাট ইজ কারেক্ট। যদি না হতো তাহলে কি হতো? ধরো তুমি একটা তোমার নিজের মিটার লাগিয়ে দিলে সেখানে কাঠি কম্পোজিট করতেই পারো, তো সরকার ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবল হবে না। ঠিক আছে, যেমন আমাদের ক্লায়েন্ট হচ্ছে বিসিএল। বিসিএল কেন বেশি পয়সা দেবে? বিসিএল তো চাইলে মিটারটা ইউনিক যাতে হয়, মানে সবার ইউনিক না সরি ইউনিভার্সাল যাতে হয়, তাই না? The result from the measurement must be accurate and widely accepted. রেজাল্টটাকে অ্যাকসেপ্ট করতে হবে যে এই মিটারটাই এই সাবটাই থাকলে এতটা পরিমাণ রিডিং আসছে সেটা যেন অ্যাকসেপ্টেড হয়। আচ্ছা, এটা হয়ে গেল মিনিংফুল রেজাল্ট পাওয়ার শর্ত। কি কি কারণে আমরা শর্ততে পাচ্ছি? নেক্সট হচ্ছে বেসিক মেথড অফ মেজারমেন্ট। দুটো মেথড আছে, একটাকে বলে ডাইরেক্ট মেথড, একটাকে বলে ইনডাইরেক্ট মেথড। ডাইরেক্ট মেথড মানে এখানে সেই ধরনের লেন্থ মাত্র কি করলে একটা স্কেল নেই, স্কেল সব করে বের হবে, বুঝতেই পারে। আচ্ছা, ইনডাইরেক্ট মেথডকে বলা হয় ক্যালিব্রেশন মেথড। ক্যালিব্রেশন মেথড মানে হচ্ছে দুটো সেট অফ ইনস্ট্রুমেন্ট থাকবে ইনডাইরেক্ট মেজারমেন্টে। একটাকে বলা হবে স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট, একটাকে বলা হবে ক্যালিব্রেটেড ইনস্ট্রুমেন্ট। স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট আর রেসপেক্টে অন্য ইনস্ট্রুমেন্টটাকে ক্যালিব্রেট করা হয়, মানে তুলনা করে চেক করা হয় যে ঠিকঠাক দিচ্ছে কিনা। যেমন ফর এক্সাম্পল তুমি যদি অ্যামিটার কথা বলো, অ্যামিটার হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট, আর আমাদের যে নরমাল এমআই টাইপ যে ইনস্ট্রুমেন্ট সব সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ওটাকে বলে প্রাইমারি ইনস্ট্রুমেন্ট, ওটাকে বলে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, সবগুলো হচ্ছে সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশন ছাড়া ইউজ করা হবে না, ওটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যালিব্রেশনের কাজ করা হয়, অনেক ইনস্ট্রুমেন্ট ক্যালিব্রেশনের কাজ ওখানেও করা হয়, মানে বিভিন্ন সেই ল্যাবে টেস্ট করে ক্যালিব্রেট করে যে রেজাল্টটা ওই মিটারটা ঠিক দিচ্ছে কিনা। টেস্টের ওকে লেখা থাকে, দেখবে ইনস্ট্রুমেন্টের পিছনে টেস্টের ওকে একটা স্ট্যাম্প মারা থাকে। ওই টেস্টের স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্টের রেসপেক্ট ওটাকে কম্পেয়ার করেছে, মেপে দেখেছে, সেম সাপ্লাই দিয়ে দেখেছে যে রিডিংটা কি আসছে। ঠিক আছে, আচ্ছা ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স হয়, অনেক টাইপের ক্যারেক্টারিস্টিক্স হয়। একটাকে বলে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, একটাকে বলে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স হলো টাইমের সাথে যদি ভ্যারি হবে না সেগুলোকে বলবো স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। যেমন কি কি? অ্যাকুরেসি, প্রিসিশন, সেন্সিটিভিটি, রেজলিউশন। এটা হচ্ছে আমার কাছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, যেগুলো টাইমের সাথে ভ্যারি হয় না। ডাইনামিক ক্যারেক্টারিস্টিক দুটো হতে পারে, একটা ট্রানজিয়েন্ট, একটা স্টেডি স্টেট। ট্রানজিয়েন্ট মানে হচ্ছে it dies out when the time reaches or tends to reach infinity, মানে খানিকক্ষণের জন্য অল্প খানিকক্ষণের জন্য যে চেঞ্জটা হচ্ছে সেইটা হচ্ছে আমরা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে ফেলছি, মানে আলটিমেটলি ইনফাইনাইট টাইম ক্যারেক্টারিস্টিক্স কা পাবো না। ঠিক আছে, স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স কি হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, মানে ধরো এই ইনিশিয়াল যে চেঞ্জটা সেটাতে ট্রানজিয়েন্টের মধ্যে পড়বে, আর বাদবাকি পুরো পোরশনটা যেটা বারবার রিঅকার করতে ওটাকে বলে স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, যেমন বলছি টেম্পারেচার ইনক্রিজ or time variance register changes, dynamic characteristics changes with time। তার মানে কি? তার মানে এটা বলা হচ্ছে টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে। যেমন আমি বলি রেজিস্ট্যান্সের ভ্যালু আমরা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়। এবার প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু না কিছু রেজিস্টিভ কম্পোনেন্ট থাকবে। তাহলে তুমি একটা জিনিস বলে দেখো, কোন সকাল 9টায় নেওয়া হয় আর কোন রিডিং যদি দুপুর 12টার সময় নেওয়া হয়,
তাহলে এটা রিডিং সেম আসবে। তাহলে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স, যেটা টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ, আর যেটা ফিক্স থাকবে সেটা স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স। এবার অ্যাকুরেসি মানে কি? যে তোমার রিডিংটা কত ক্লোজ অ্যাকচুয়াল রিডিং এর সাথে, দ্য ক্লোজ অ্যাকচুয়াল রিডিং ইজ রিচড, ঠিক আছে। প্রিসিশন মানে কি? রিপ্রোডিউসিবিলিটি, মানে যে ঠিকভাবে দিতে পারে তাকে বলে রিপ্রোডিউসিবিলিটি। হতেই পারে রিডিং দিচ্ছে, তাই তো? তাহলে তার অ্যাকুরেসি ভালো নেই কিন্তু প্রিসিশন ভালো আছে, মানে একটা দিচ্ছে, তার প্রিসিশন ঠিক আছে কিন্তু অ্যাকুরেসি ঠিক নেই। কিন্তু কোন ভালো সে অ্যাকুরেট, কিন্তু সবসময় নয়, মাঝে মাঝে অ্যাকুরেট, মাঝে মাঝে দিচ্ছে, তার মানে প্রিসিশন ঠিক নেই। সবসময় নয়, কারণ সে বারবার তুমি জানো একটা 5 অ্যাম্পিয়ার দিয়েছো ধরো, তুমি যখন আলাদা রিডিং পাচ্ছ, তার মানে প্রিসিশনটা পুরো, বুঝতে পারছো? সেন্সিটিভিটি হচ্ছে আউটপুট, ঠিক আছে। চেঞ্জ ইন আউটপুট, চেঞ্জ ভালো হয়, চেঞ্জ ইন আউটপুট বা চেঞ্জ ইন ইনপুট ভালো হয়। রেজলিউশনটা কি? দ্য মিনিমাম চেঞ্জ ইন দ্যাট কজেস দ্য চেঞ্জ ইন আউটপুট, ঠিক আছে। ধরো একটা পয়েন্টার ডিফ্লেকশন আমি করতে চাইছি, ধরো 0.1 অ্যাম্পিয়ারের জন্য কাটাটা বুক করলো না, 0.2 এর জন্য করলো না, 3 এর জন্য করলো না, 4 এর জন্য করলো না, 0.5 অ্যাম্পিয়ারের জন্য কাটাটা এখন বুক নেই। তাহলে 0.5 কারেন্ট বাড়ছে হয়েছে, কিন্তু কাটাটা ডিফ্লেকশনটা চালু হচ্ছে, what is called as its resolution. এবার কোন সিস্টেমের সিস্টেম কপি হয়ে যাবে, ঠিক আছে। মানে সিস্টেমটা আছে, সেই ড্রাইভিং সিস্টেমটা আমাকে হালকা করতে হবে। ড্রাইভিং সিস্টেম যদি হালকা হয় তাহলে আমাকে কি করতে হবে? বেশি চেঞ্জ করার দরকার নেই, সঙ্গে সঙ্গে আমি আউটপুট পেয়ে যাবো। মানে ড্রাইভিং সিস্টেমের একটা বড় ফ্যাক্টর, কিন্তু ড্রাইভিং সিস্টেম খুব ভারী, তাহলে কি আর 0.5 অ্যাম্পিয়ার বেশি লোড লাগাবো, ঠিক আছে। আশা করি কি বলতে চাইছি, সেটা হলো ব্যাপার। নেক্সট হচ্ছে একটা ইম্পর্টেন্ট টার্ম, যেটা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কারণ আইডিয়া আছে? ট্রু ভ্যালু, হোয়াট ইজ ট্রু ভ্যালু? ট্রু ভ্যালু আজীবন মাঝলে তোমার হাতে একটা ভোল্টমিটার দিয়ে দেওয়া হয়েছে, একটা সার্কিট দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে বলা হচ্ছে যে ওই ভোল্টমিটার ওই সার্কিটের এই রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ যাচ্ছে তুমি সারা জীবন ধরে মাপো, মানে ইনফাইনাইট টাইমের জন্য মাপো। তুমি কি মাপতে চাইবে সারাক্ষণ? ট্রু ভ্যালু হচ্ছে তুমি যদি সারাটা জীবন ইনফাইনাইট টাইমের জন্য বসে বসে ভোল্টমিটার রিডিংটা মাপতে থাকো রেজিস্ট্যান্সের একপাশে, তাহলে যে রিডিংটা পাবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রু ভ্যালু আন্ডার মেজারমেন্ট অফ দ্যাট মেজারমেন্ট। সময় ধরে কোন একটা রিডিং থাকুন, ঠিক আছে, সেই অসীম সময় থেকে ধরে নেওয়া যে রিডিং, সেই রিডিং এর অ্যাভারেজটা আমার কাছে ট্রু ভ্যালু। মানুষের অন্যান্য কাজও আছে নাকি? তাহলে যখনই অন্যান্য কাজ থাকবে তখন ও কি করবে? অসীম সময় গুলো রিডিং নেবে না, তাহলে রিডিংটা 5টা বা 6টা বা 10টা রিডিং যে তার অ্যাভারেজ করে দিল, সেটাকে ধরে নিল ট্রু ভ্যালু। তার মানে ট্রু ভ্যালু অফ পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ক্যানট বি মেজার্ড, আমরা মাপতে পারবো না। যেটা আমরা পাই সেটাকে বলা হয় মেজার্ড ভ্যালু, যেটা আমরা পেলাম সেটাকে বলা হয় বেস্ট মেজার্ড ভ্যালু। দেখো কি ডেফিনিশন লেখা রয়েছে,
প্রথম কথায় লেখা আছে ইট ক্যান নট বি ডিটারমাইন্ড, ডিটারমাইনই করা যাবে না, কারণ ট্রু ভ্যালু ক্যান নট বি ডিটারমাইন্ড। It is the average of infinite number of samples for an experiment. Infinite number of samples নিতে হবে, যার ফলে কি হবে, not equal to negative deviation of the true value হবে, আরে হবে না আর কি অ্যাকচুয়ালি। পজিটিভ ডেভিয়েশন মানে হচ্ছে ধরো তার থেকে বেশি আসছে, আর নেগেটিভ ডেভিয়েশন মানে হচ্ছে কম আসছে, ঠিক আছে। তো ওকে তো সেম হবে না ইনফাইনাইট রিডিং নিলে ফর দ্য ট্রু ভ্যালু। এক্সাম্পল মেথড কি বলতে দেখো, বলছে যে মেথড হুইচ ইজ agreed upon by the experts as being sufficiently accurate for the purpose of the data will be ultimately put to use. মানে এক্সাম্পল মেথড হচ্ছে সেই মেথড যে মেথডে আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে আমি 10 খানা রিডিং নেব, সেখান থেকে অ্যাভারেজ বার করবো, এটাই আমার অপারেটিং পয়েন্ট, ঠিক আছে। মানে সারা জীবন তো আপনি কিছু করতে পারি না সেইভাবে, ঠিক আছে। সম্বন্ধে ট্রু ভ্যালু কত, ঠিক আছে। আর ট্রু ভ্যালু যেটাকে আমি বললাম বেস্ট মেজার ভ্যালু, মানে ওই 5 বার বা 10 বার রিডিং নিয়ে তার যে অ্যাভারেজ বার করলাম সেটাকে আমি বেস্ট মেজার ভ্যালু ধরে নিলাম, ওইটাকে ট্রু ভ্যালু হিসাবে। এটাকে আমাদের ধরে নিতে হবে, তো ওটা উত্তর হচ্ছে ট্রু ভ্যালু। is called as conformity of truth, ঠিক আছে। অ্যাকুরেসি থেকে আমরা কি পাই, কনফার্মিটি অফ ট্রুথ পাই, যেটা আমরা অ্যাকচুয়ালি মেজার করতে চাইছি তার ভ্যালুটা আমাদের কাছে চলে আসে। তো ট্রু ভ্যালু কি হচ্ছে, ক্যানট ক্যালকুলেট, আমরা কি করব, ক্যালকুলেট করতে পারবো না, দ্যাট ইজ কল্ড অ্যাজ অ্যাকচুয়াল ভ্যালু, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু। কনসিডার্ড ইন দ্য এক্সপেরিমেন্ট, যেটা আমরা অ্যাপ্রক্সিমেট করে যে রিডিংটা নিচ্ছি এটাকে বলা হয় বেস্ট মেজার ভ্যালু। এরর ইজ দ্য n মাইনাস 80 ডিফারেন্স, ঠিক আছে। n থেকে 80 ডিফারেন্সটাকে আমরা কি বলবো, এরর। এররের দুটো শব্দ হয়, স্ট্যাটিক এররও বলা হয়, স্ট্যাটিক এররও বলা হয়। এটাকে জেনারেলি এপসাইলন নট দিয়ে দিতে পারে, ঠিক আছে। দেখো প্রথমে ট্রু ভ্যালু, স্ট্যাটিক কারেকশন কি জিনিস, এটা যদি মাইনাস সাইন করবি, মাইনাস অফ ডেল্টা ইজ কল্ড অ্যাজ স্ট্যাটিক কারেকশন। আমাদের পরীক্ষায় এই দুটো জায়গাতে কোশ্চেন আছে। অ্যাবসলিউট স্ট্যাটিক এই মাইনাস মেজার ভ্যালু মাইনাস বেস্ট মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। আর স্ট্যাটিক এরর কাকে বলে, ডেল্টা সি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডেল্টা এ, ডেল্টা এ যেখানে স্ট্যাটিক এরর, ঠিক আছে। মাইনাস অফ স্ট্যাটিক এরর ইজ ইকুয়াল টু স্ট্যাটিক কারেকশন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে রিলেটিভ স্ট্যাটিক এরর। হোয়াট ইজ রিলেটিভ স্ট্যাটিক এরর? রিলেটিভ স্ট্যাটিক এরর তাহলে পার্সেন্ট রিলেটিভ স্ট্যাটিক এরর অথবা আরএসি ইজ ইকুয়াল টু এপসাইলন আর, এইভাবে লেখা হচ্ছে ডেল্টা এ বাই 100% অথবা এ মাইনাস 80 বাই 80 ইনটু 100%, এইভাবে লেখা হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এইখান থেকে একটা সম্পর্ক তৈরি করা যাচ্ছে, ঠিক আছে। এইটাকে অ্যাডজাস্টমেন্ট করে এটির একটা ভ্যালু আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারছি, এটির একটা ভ্যালু কি করতে পারছি, ক্যালকুলেট করতে পারছি। কারণ এটি তো বার নেই, তো এটিটাকে আমাকে উভয় বার করতে হবে, রিলেটিভ স্ট্যাটিক এরর থেকে আর যে এটা রয়েছে সেইখান থেকে আমাকে বার করতে হবে, ঠিক আছে। দ্য ভ্যালু অফ এটি, সেটা আমি কারেকশন দিয়ে গেল, এটা হলো ব্যাপার। নেক্সট এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে। প্রবলেমটা তুমি টুকে করো। প্রবলেমটা কি হচ্ছে, ভোল্ট 2.0 ভোল্ট ট্রু ভ্যালু দেওয়া আছে, and another instrument with scale is from 0 to 2.5 shows a 96 ভোল্ট, ঠিক আছে।
হোয়াট ইজ দ্য ভ্যালু এপসাইলন এন্ড এপসাইলন সি? এপসাইলন নট মানে কোনটা বলেন? এপসাইলন নট মানে কোনটা বলা হচ্ছে? এপসাইলন নট মানে হচ্ছে তোমার এ মাইনাস এ কে বোঝানো হচ্ছে, স্ট্যাটিক এররটাকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, এই এপসাইলন নটটা দেখো দেওয়া আছে। ঠিক আছে, এপসাইলন নটটা তোমার দেখো না দেওয়া আছে, বার করতে হবে, বার করতে হবে। ঠিক, এই মাইনাস এটি মাইনাস 0.0 করতে পারছে, এটা হয়ে যাচ্ছে এপসাইলন নট অথবা ডেল্টা এ। আর যেহেতু আরএসি বার করতে বলেছে, এখানে আরএসি টাও বার করেছি সাইডে। এখানে দেখো স্ট্যাটিক এররের ফ্র্যাকশনটাও বার করেছি। ঠিক আছে, স্ট্যাটিক এরর ফ্র্যাকশন উইথ রেসপেক্ট টু ফ্র্যাকশন সেটাকে বার করা আছে। ফুল স্কেল ডিফ্লেকশন মানে কি? ফুল স্কেল ডিফ্লেকশন মানে হচ্ছে এইখানে যে মিটারটা ধরা হচ্ছে সেই মিটারের দেখো যদি একটা ভোল্ট মিটার হয়ে থাকে, এই মিটারটা যদি একটা ভোল্ট মিটার হয়ে থাকে, ধরো একটা ভোল্ট মিটার নিচ্ছি, কত বলেছে 0 থেকে 2.5 ভোল্ট, তার মানে এটা 0 ভোল্ট আছে আর এখানে 2.5 ভোল্ট আছে, এর একটা স্কেল আছে। বুঝতে পারছো কি বলতে চাইছি? তাই এখানে কাঁটাটা আছে। হচ্ছে ফাইনাল ভ্যালুটা, দিস ইজ কল্ড অ্যাজ ফুল স্কেল রিফ্লেকশন অথবা এফএসডি। ফুল স্কেল রিফ্লেকশন অথবা এফএসডি। এটাই হলো কি ব্যাপার। এখান থেকে আমরা এফএসডি বার করতে পারলাম, ডেল্টা সিও বার করতে পারলাম। কি লিখেছি? মাইনাস অফ এপসাইলন নট, মাইনাস অফ এপসাইলন ডেল্টা সি বেরিয়ে গেল। ঠিক আছে, তারপরে আমার করে পরে বার করেছি এক্সট্রা পার্সেন্টেজ রিলেটিভ স্ট্যাটিক এরর এম মাইনাস এটি বাই এক্স বার করেছি। তারপর এরর ফ্র্যাকশন উইথ রেসপেক্ট টু এটি বার করেছি, আর এরর ফ্র্যাকশন উইথ রেসপেক্ট টু এফএসডি বার করেছি। ঠিক আছে, এটাও কিছু কিছু পরীক্ষায় কোশ্চেনে দিয়েছিল, ওই জন্য করেছি। এই অঙ্কটা পেতে পারে। এখান থেকে 4টে প্যারামিটার বার করতে হবে। প্রথমত স্ট্যাটিক এরর, দ্বিতীয়ত স্ট্যাটিক কারেকশন, তারপর বার করেছি রিলেটিভ স্ট্যাটিক এরর, তারপর বার করেছি এরর উইথ রেসপেক্ট টু এটি মানে স্ট্যাটিক এরর বাই এটি। ঠিক আছে, একটা বার করেছি উইথ রেসপেক্ট টু ফুল স্কেল রিফ্লেকশন মানে ডেল্টা এ ডিভাইডেড বাই এফএসডি, এটা বার করেছি। 4টে প্যারামিটার তোমায় বার করতে জানতে হবে। ঠিক আছে, এটা একটু করে নাও অঙ্কটা, একটু করে নাও। হয়ে গেলে বলবে হ্যাঁ। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা, না ঢুকে দিক সব করা 4টে কোশ্চেনে 4টে কোশ্চেনই দেবো, কোশ্চেন এবং সলিউশন। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করো, ওই হয়ে যাক, চালু করছি। গৌরব সামনে বসে আছে, গৌরব লিখছে।
আচ্ছা নেক্সট দেখো, নেক্সট দেখো আরো একটা এরকম প্রবলেম দেওয়া আছে, ঠিক আছে, ওই সেম প্রবলেমটাই দেওয়া আছে, এই একটাই প্রবলেম তোমাদের করলেই হয়, বেশি দরকার নেই। আচ্ছা, অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের সম্বন্ধে তোমরা আশা করি একটু ইনফরমেশন তোমাদের আছে। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে সেগুলো যেগুলো কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্টকে কোনো ফিজিক্যাল চেঞ্জ দিয়ে ইন্ডিকেট করে। যেমন কারেন্ট মেজারমেন্টের ক্ষেত্রে কি করে, একটা অ্যাঙ্গেলকে শো করে, অ্যাকচুয়াল কারেন্টকে শো করে না কিন্তু টাইমিং গ্যালভানোমিটার, তাই না? একটা অ্যাঙ্গেল চেঞ্জের থ্রু দিয়ে কারেন্টের পরিমাণটাকে আমরা আইডেন্টিফাই করি ফর টাইমিং গ্যালভানোমিটার। তো বলেছে ইট ইজ এ, কি বলতে যাবে, it is available at the standard labs basic instruments which measure the quantity under measurement in terms of physical representation. Physical representation মানে অ্যাঙ্গেল থ্রু দিয়ে কারেন্ট দেখাচ্ছে, ঠিক আছে, অ্যাঙ্গেলের সাথে কোনো কারেন্টের সম্পর্ক নেই, কিন্তু অ্যাঙ্গেলের পরিমাণটাই কারেন্টের ভ্যালুটাকে ডিক্লেয়ার করছে, ঠিক আছে। হ্যাঁ, it is a calibrated instrument, comparison is done with respect to absolute instrument, প্যানেলোমিটারে দেখা যায়, ল্যাবে দেখা যাচ্ছে, where we get the result in terms of actual value। এখানে আমরা কি পাই, অ্যাকচুয়াল ভাবে 5 অ্যাম্পিয়ার, 6 অ্যাম্পিয়ার, 7 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এইগুলো সব কটাকে আমরা কি বলবো, সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট বলবো। অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্ট আর সেকেন্ডারি ইনস্ট্রুমেন্ট। দেখো এখানে একটা অ্যাবসলিউট ইনস্ট্রুমেন্টের ছবি দেখানো হয়েছে, টাইমিং গ্যালভানোমিটারের ছবি রয়েছে, বিভিন্ন পার্ট গুলোকে দেখানো আছে, দেখতে দেখো সেকেন্ডারি ইনস্ট্রুমেন্টের ছবি দেখানো আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে, অ্যামমিটার আর ভোল্টমিটার। এই অ্যামমিটারের এখানে একটা সিম্বল দেওয়া আছে, এই সিম্বলটা কিছু সিম্বল বলতে পারবে? প্রথম যে সিম্বলটা দেওয়া আছে, এই সিম্বলটা দেখতে পাচ্ছ, প্রথমে যে সিম্বলটা দেওয়া আছে, কারো জানা আছে? ও দেখো একটা ওয়াট মিটারও দেখা দেওয়া আছে, বলো, এটা হচ্ছে ইলেকট্রো ডায়নামোমিটার টাইপ, ঠিক আছে, সিম্বল। তিন রকম ইনস্ট্রুমেন্ট হয়, ইন্ডিকেটিং, রেকর্ডিং আর ইন্টিগ্রেটিং। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি পড়ে, অ্যামমিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার। রেকর্ডিং এর মধ্যে পড়ে সিসমোগ্রাফ, আর ইন্টিগ্রেটিং এর মধ্যে পড়ে এনার্জি মিটার। The function of indication and recording both আমাদের ইন্টিগ্রেটিং টাইপ ইনস্ট্রুমেন্টের মধ্যে কোলাজ করা থাকে, একসাথে থাকে, তাই তো? এবার ওই পয়েন্টগুলো লেখা রয়েছে, measuring the quantity under measurement instantaneously through the deflection of the pointer in any direction, it shows the magnitude of the quantity under measurement, ঠিক আছে, the deflection of the pointer or indication, ইন্ডিকেশন দেয়, ঠিক আছে, পয়েন্টার ডিফ্লেকশনের থ্রু দিয়ে, যেগুলো সিম্পল প্যানেলোমিটারে যেগুলো দেখা যায় আর কি, ঠিক আছে, যেগুলো সবকটাই পয়েন্টার ডিফ্লেকশনের থ্রু দিয়ে আমরা দেখতে পাই, তাই না? রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট the help of a pointer or a stylus পেনও থাকতে পারে, it records the comparison of oscillations and changes during measurement, ঠিক আছে। কিভাবে গ্রাফ প্লট হয়, ঠিক আছে, সেটা আমরা দেখবো, ছবি আছে একটা। আর একটা নাল টাইপ ইনস্ট্রুমেন্ট বলা হয়, ঠিক আছে, নাল টাইপ ইনস্ট্রুমেন্ট যার মধ্যে কোনো ডিফ্লেকশন থাকে না, বলছি, ওই জিরো পয়েন্টটাকেই কেবলমাত্র ইন্ডিকেট করে, জিরো পয়েন্ট আসলে মনে হবে ব্যালেন্স হয়েছে, যেমন কোনো হুইস্টন ব্রিজে যে ডিটেক্টর থাকে, গ্যালভানোমিটার যেটা জিরোকে ইন্ডিকেট করে, ওটাকে বলে নাল টাইপ ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে। এই চারটে টাইপের ইনস্ট্রুমেন্টই আমাদের কাছে জেনারেলি হয়। দেখো এখানে কিছু ছবি আছে, ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের ছবি রয়েছে, দেখতে পাচ্ছ? এইখানে দেখো আরো একটা সিম্বল দেওয়া রয়েছে, এটা কিসের সিম্বল? এই সিম্বলটা কিসের সিম্বল? এটা পরীক্ষায় জিজ্ঞেস করবে, বলো, বলবো, আমি সবই বলবো। আচ্ছা, সো দিস ইজ দি ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, দেখছো পয়েন্টার দেওয়া রয়েছে। রেকর্ডিং ইনস্ট্রুমেন্ট বলে চার্ট রেকর্ডার বলা হয়। সিসমোগ্রাফ, সিসমোগ্রাফ কি করে, ভূমিকম্প হলে এটা গ্রাফ পেপারের মধ্যে প্লট করছে, দেখতে পাচ্ছ, ভূমিকম্পের মাত্রাটাকে প্লট করছে, ছোট কম বেশি করে।
আচ্ছা, লাস্ট হচ্ছে ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট, যেমন এনার্জি মিটার দেওয়া রয়েছে, আমাদের বাড়িতে এনার্জি মিটার যেটা থাকে। এখন তো এনার্জি মিটার চেঞ্জ হয়ে গেছে, ডাইরেক্টলি তুমি এনার্জি মিটারের রিডিং দেখতে পাবে। আমাদের বাড়ির এনার্জি মিটারটাই আমি দেখাতে পারি এখন, ঠিক আছে। এইখানে কি থাকে দেখো, এনার্জি মিটারে, পুরোনো এনার্জি মিটার গুলোতে কি থাকতো, এরকম গিয়ার অ্যারেঞ্জমেন্ট করা থাকতো, ঠিক আছে। কিরকম সিস্টেম, একটা গিয়ার যদি 10 বার ঘোরে তাহলে তার আগের গিয়ারটা একবার ঘুরবে, আবার সেই গিয়ারটা 10 বার ঘুরলে তার আগের গিয়ারটা একবার ঘুরবে, আবার সেই গিয়ারটা 10 বার ঘুরলে তার আগের গিয়ারটা একবার ঘুরবে, ঠিক আছে। এইভাবে এই ইন্ডিভিজুয়াল মানে ফার্স্ট যে গিয়ারটা রয়েছে সেইটা স্পিডের সাথে কানেকশন করা থাকে, মানে মেন যে স্ট্যাকের সাথে কানেকশন করা থাকে, তো সেই অনুযায়ী রেজিস্টার হতে থাকে আস্তে আস্তে। মানে মনে রাখবে এই 1 নম্বরটা 10 বার ঘুরলে এইটা একবার হবে, আবার এর 10 বারে এ একবার হবে, এইভাবে চলতে থাকে সিস্টেমটা। ক্লাসিফিকেশন বেসড অন কোয়ান্টিটি টু বি মেজার্ড, ঠিক আছে। অ্যামিটার কি মেজার করে, কারেন্ট। ভোল্ট মিটার ভোল্টেজ, এনার্জি মিটার তো হয়ে গেল, ওয়াট মিটার পাওয়ার ফ্যাক্টর মিটার, এগুলো সব তোমরা জানো, ঠিক আছে। ক্লাসিফিকেশন বেসড অন প্রিন্সিপাল অফ অপারেশন, ঠিক আছে। এতগুলো ভাগে ভাগ করা হয়, ইলেকট্রোম্যাগনেটিক, হিটিং এফেক্ট, তারপরে কেমিক্যাল এফেক্ট, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এফেক্ট, ইলেকট্রোস্ট্যাটিক এফেক্ট আর থার্মো এফেক্ট। যেমন ইলেকট্রোম্যাগনেটিক এফেক্টের উপর কাজ করে কোনগুলো, মুভিং কয়েল টাইপ ইনস্ট্রুমেন্ট, এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট, ওয়াট আওয়ার মিটার, এইগুলো সব, ঠিক আছে। হিটিং এফেক্টে কাজ করে হট ওয়্যার টাইপ মিটার, ঠিক আছে। তারপর দেখো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টে কাজ করে, ইন্ডাকশন ইনস্ট্রুমেন্টস কাজ করে। থার্মোকাপল টাইপ ইনস্ট্রুমেন্ট দেখো কাজ করছে থার্মোইলেক্ট্রিক উপর ভিত্তি করে। কেমিক্যাল এফেক্টে কাজ করছে ডিসি অ্যাম্পিয়ার আওয়ার মিটার, আর ইলেকট্রোস্ট্যাটিক ইনস্ট্রুমেন্টে কাজ করছে ইলেকট্রোস্ট্যাটিক ভোল্ট মিটার, ঠিক আছে। জেনারেলি এমআই টাইপ, এমসি টাইপ, এগুলো সবইতে অ্যামমিটার, ওয়াট মিটার, ভোল্ট মিটার সবই হয়। এনার্জি মিটার আর ওয়াট মিটার হয় কেবলমাত্র ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্টে, এসিতে, ঠিক আছে, ইন্ডাকশন এনার্জি টাইপ ইনস্ট্রুমেন্ট। ডিসি অ্যাম্পিয়ার আওয়ার মিটার শুধুমাত্র এটাকে ই লেখা আছে, ই স্ট্যান্ডস ফর অনলি এনার্জি, ঠিক আছে। হাই ভোল্টেজের হাই ভোল্টেজটাও লেখা আছে। এইগুলো তো সামান্য বেসড অন প্রিন্সিপাল কি কি মাপতে পারবে, বেসড অন কোয়ান্টিটি আন্ডার মেজারমেন্ট আর বেসড অন রিপ্রেজেন্টেশন, এই ভাবে ভাগ করা হয় এইসব ডিভিশনস, ঠিক আছে। এবার ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মধ্যে আমরা জানি 3টে সিস্টেম আছে, একটা হচ্ছে ডিফ্লেকশন সিস্টেম বা ডিফ্লেক্টিং সিস্টেম, যার জন্য আলটিমেটলি পয়েন্টারটা মুভ করতে শুরু করছে। তারপর কি আছে, তারপর হচ্ছে কন্ট্রোলিং সিস্টেম, যে আলটিমেটলি কি করছে, ফাইনাল পজিশনে গিয়ে হোল্ড করে রাখছে। আর ড্যাম্পিং সিস্টেম কি করছে, ফাইনাল পজিশনে যে অসিলেশনটা আছে সেইটাকে দূর করছে, তাই তো। ডিফ্লেক্টিং সিস্টেমের মেন কাজটা কি হলো, যখন কারেন্ট ফ্লো হবে তার প্রপোর্শনের একটা ডিফ্লেকশন প্রডিউস করা, ঠিক আছে। কন্ট্রোল সিস্টেমের কাজ দেখে এলো ফাইনাল ভ্যালুটাকে হোল্ড করে রাখা, মানে ধরো মিটারটা ঘুরতে ঘুরতে পয়েন্টারটা ঘুরতে ঘুরতে এরকম একটা পয়েন্টে এসছে, এই পয়েন্ট অ্যাকচুয়ালি কি হয়েছে, যতটা ডিফ্লেক্টিং টর্ক অ্যাপ্লাইড হয়েছে সেই সেম পরিমাণ কন্ট্রোল টর্কও অ্যাপ্লাইড হয়েছে। ডিফ্লেক্টিং টর্ক পয়েন্টারে ঘোরাতে সাহায্য করে, তা করাতে নয়। যদি কোনো কারণে আমার কন্ট্রোল সিস্টেমটা কেটে যায়, কন্ট্রোল সিস্টেম ধরো কেটে যাও, তাহলে কি হবে, মিটারটা ফাইনাল পজিশনে চলে যাবে। তুমি 1 অ্যাম্পিয়ার দিয়ে ধরো একটা, ফর এক্সাম্পল একটা আমার কাছে মিটার আছে যে 1 থেকে 0 থেকে 100 মিটার 100 অ্যাম্পিয়ার পর্যন্ত মাপতে পারে। এই মিটারটা ধরো কন্ট্রোল সিস্টেমটা কেটে গেছে, কন্ট্রোল স্ক্রিনটা কেটে গেছে। ধরো এর মধ্যে যদি যখন 1 অ্যাম্পিয়ার কারেন্ট দেবে তাহলে কি হবে, হিসাব মতো তার 1 অ্যাম্পিয়ার আসা উচিত ছিল, কন্ট্রোল টর্কের উচিত ছিল সেটাকে ব্যালেন্স করা, কিন্তু কন্ট্রোল টর্ক নেই, তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে, পয়েন্টারটা দাঁড়াবে না ওখানে, ঠিক আছে। আর যদি ডিফ্লেক্টিং টর্ক না থাকে তাহলে কি কারাটা মুভে করবে না, কারাটা ইনিশিয়াল পজিশনে করে থাকবে, এই হচ্ছে ব্যাপার। ড্যাম্পিং সিস্টেম না থাকলে কি হবে, ফাইনাল পজিশনে গিয়ে কাঁপবে, কাঁপতে থাকবে। এখানে দেখো ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্ট ডিফ্লেকশন সিস্টেম সম্বন্ধে যে বিষয়টা বললাম সেটা ছবির আকারে দেওয়া আছে।
The torque which is required to move the pointer from its initial zero position to the final deflected position is called as deflecting torque. Okay. TD is only present. TD only is present, then we can get the desired reading. But TD যদি না থাকে কোনোভাবে desired reading পাওয়া যাবে না। TDর সঙ্গে আমাকে TCটাও লাগবে, সেটা পরে বলছি, পরের স্টেটমেন্টে বলা হচ্ছে। TD any result cannot be obtained. শুধু TD দিয়ে রেজাল্ট অপশন করা যাবে কি? অবটেন করা যাবে না। The controlling system must be there, is part which provides the control torque. When TC is absent, the pointer will not get back to its original position after removal of current or voltage. Current or voltage তুমি যদি রিমুভ করে দাও, পয়েন্টার তার ফাইনাল পজিশনে ফেরত যাবে না। Damping system কোনটা? It is the system which stops the oscillations of the pointer at the final deflected position. Final position এ ডিফ্লেকশনটাকে যে ডিল করছে। In this condition, TD is equal to TC. TD আর TC এগুলো সব ইকুইলিব্রিয়ামে থাকে। এটা নিশ্চয়ই তোমরা জেনে থাকবে যে কত রকমের সিস্টেম হয়। একটাকে বলে ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম, একটাকে বলে ওভার ড্যাম্প সিস্টেম, একটাকে বলে আন্ডার ড্যাম্প সিস্টেম, একটাকে বলে আনড্যাম্প সিস্টেম। লাল রংটা আনড্যাম্প সিস্টেম কি বলতে মানে কোন রকম ড্যাম্পিং তার মধ্যে নেই, ঠিক আছে। আর আন্ডার ড্যাম্প সিস্টেম কোনটা? যেটা সবুজ রঙের দেখা হচ্ছে, খানিকক্ষণ যাওয়ার পর সেটা নর্মালাইজ হয়ে যাচ্ছে। গোটা জগতে যতগুলো সিস্টেম হয় সবকটা সিস্টেমে কি আছে? আন্ডার ড্যাম্প সিস্টেম রয়েছে। ক্রিটিক্যালি ড্যাম্প সিস্টেম তৈরি করতে হয়, তৈরি করা শক্ত। ওভার ড্যাম্প সিস্টেম যেটাতে ডিলেড রেসপন্স পাওয়া যাচ্ছে। ওভার ড্যাম্প মানে হচ্ছে ডিলেড রেসপন্স, আউটপুট যখন আসার কথা তার থেকে অনেকটা ডিলে হয়ে আসছে। ডিফ্লেক্টিং সিস্টেমে দেখো একটা সিম্পল ফিগার দিয়ে দেখানো হচ্ছে মুভিং কয়েল ইনস্ট্রুমেন্টের, ঠিক আছে। ডিফ্লেক্টিং টর্ক কিভাবে প্রোভাইড হচ্ছে, ঠিক আছে, কিভাবে কয়েলটা প্লেস করা থাকছে, এই ছবিগুলোর মধ্যে দেখানো হচ্ছে। এখানে দেখো একটা ইন্ডিকেটিভ ইনস্ট্রুমেন্টে ডিফ্লেক্টিং টর্ক ন্যানোমিটার সেটাকে শো করা হচ্ছে। এইখানে দেখো সেই ডাইরেকশন গুলো দেওয়া আছে, এখানে লোড, এখানে সোর্স আছে, এখানে লোড আছে। অ্যামিটারের মধ্যে দিয়ে কিভাবে ঘুরিয়ে কাজ করছে সেটা এই ছবিটার মধ্যে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। এই যে ফসফর যে স্প্রিং আছে, সেই স্প্রিং এর মধ্যে দিয়ে কারেন্টটা ফ্লো হচ্ছে, তারপর কয়েলে প্রেস হচ্ছে, আবার স্প্রিং দিয়ে লোয়ার স্প্রিং দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ওই স্প্রিংটা কিন্তু সাপ্লাই কারেন্টও ক্যারি করছে, আবার কন্ট্রোল টর্কও প্রোভাইড করছে। ওই জন্য যদি স্প্রিং গুলো কোনো একটা যদি কেটে যায় তাহলে কন্ট্রোল টর্ক চলে যাবে এবং তার সঙ্গে সঙ্গে ডিফ্লেক্টিং টর্কটা বাদ পড়ে যাবে। কারেন্ট ফ্লো নেই, ওপেন সার্কিট হয়ে গেছে। ডিফ্লেক্টিং এন্ড কন্ট্রোলিং বোথ একসাথে ড্যামেজ হয়ে যাবে। কি কি সিস্টেম, কি কি এফেক্ট আছে সেগুলো সব দেওয়া হলো, এক্সাম্পল দেওয়া হলো, ঠিক আছে। এগুলো করলাম আমরা আগে, বললাম না। এখানে ওই সামারি একটা করা হয়েছে যে পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট কি মাপে, কেবলমাত্র ডিসি মাপে। ডিসি ভ্যালু মানে অ্যাভারেজ ভ্যালু, মানে যে কোনো সিস্টেমের অ্যাভারেজ ভ্যালু মাপতে গেলে আমাকে পিএমএমসি মিটার ইউজ করতে হবে, ডিসি ছাড়া ইউজ করা যাবে না, মনে রাখতে হবে। এমআই টাইপ মিটার বোথ ডিসি এসি দুটোই মাপতে পারে। ইন্ডাকশন টাইপ মিটার ওডি এসি মাপে, দুজনেই কিন্তু আরএমএস ভ্যালুতে মাপে, ঠিক আছে। এই পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট আর ইন্ডাকশন টাইপ ইনস্ট্রুমেন্ট সবসময় মিটারের রিডিংটা হচ্ছে আরএমএস ভ্যালু, কিন্তু পিএমএমসি যেটা সেটা অ্যাভারেজ ভ্যালু, কারণ সবসময় ডিসি সাপ্লাই দিতে হবে, তাহলে হবে না। রেকটিফায়ার টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যাকচুয়ালি কিরকম বলা হচ্ছে, একটা পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্টের ইনপুটে একটা রেকটিফায়ার লাগানো আছে। একটা পিএমএমসি টাইপ ইনস্ট্রুমেন্ট কি মাপে? ডিসি মাপে। তাহলে কোনো একটা সোর্স যদি এসি হয় তার সঙ্গে রেকটিফায়ার লাগালে আউটপুট কি হবে? ডিসি হয়ে যাবে। তো ডিসিটাকে তুমি পিএমএমসি ইনস্ট্রুমেন্টে দাও, তাহলে তাহলে তো তাহলে পিএমএমসি ডিফ্লেকশন পেয়ে যাচ্ছ। তাহলে একটা রেকটিফায়ার টাইপের ইনস্ট্রুমেন্টের কিছুই নাই, একটা পিএমএমসি ইনস্ট্রুমেন্টের আগে একটা রেকটিফায়ার ইউনিট লাগানো আছে, ঠিক আছে। সেটাই এখানে দেখো দেখানো হয়েছে যে এখানে যে ফর্ম ফ্যাক্টরটা হয় কে এর যে মাল্টিপ্লাই করছে, এই কে এরটা ডিপেন্ড করছে সাপ্লাই এর উপর।
সাপ্লাই অনুযায়ী ফর্ম ফ্যাক্টরটা চেঞ্জ হয়। যদি সাইন সাইডের সাপ্লাই থাকে তাহলে আমাদের ফর্ম ফ্যাক্টর 1.11 দিয়ে গুণ করতে হবে, স্কোয়ার থাকলে 1 দিয়ে গুণ করতে হবে, ট্রায়াঙ্গুলার থাকলে আই থিঙ্ক 1/√3 বা √3 দিয়ে গুণ করতে হবে, একটা ভ্যালু আছে 1/√3 দিয়ে গুণ করতে হবে, ওটা দেখে নেবে কত। ঠিক আছে, তো এইগুলো আলাদা আলাদা হয়ে যাবে তখন। ঠিক আছে, ফর্ম ফ্যাক্টরটা জেনারেলি সেম হবে বা 1 হবে ফর দি স্কোয়ার রুট। ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের কন্ট্রোলিং টর্কের কথা বলা হচ্ছে। কন্ট্রোলিং টর্ক কে প্রোভাইড করছে? ওই হেলিক্যাল স্প্রিং আছে, স্পাইরাল স্প্রিং আছে, সেগুলো প্রোভাইড করছে। স্প্রিং কন্ট্রোল হয়, গ্র্যাভিটি কন্ট্রোল হয়। গ্র্যাভিটি কন্ট্রোল মানে ওয়েট দেওয়া হচ্ছে, তাই তো? সিস্টেমের ওয়েট অ্যাড করা হচ্ছে, ওয়েটের থ্রু দিয়ে ব্যালেন্সিং করা হচ্ছে। নেক্সট হচ্ছে যে পজিশন। কন্ট্রোলিং সিস্টেম কিভাবে থাকে? গ্র্যাভিটি কন্ট্রোল সিস্টেমকে সবসময় মনে রাখবে ইট শুড বি প্লেস ভার্টিক্যালি, সবসময় ভার্টিক্যালি প্লেস করতে হবে, মানে সঠিকভাবে রিডিংটা আসবে না সেই মিটারে। ঠিক আছে, we must place the meter in a perfectly horizontal plane. Perfectly horizontal plane না প্লেস করলে সঠিক রিডিং আসবে না। গ্র্যাভিটি কন্ট্রোলের ক্ষেত্রে এই যে তোমাদের বললাম যে টিসি ইকুয়াল টু কেজি ইনটু সাইন থিটা, সাইন থিটার সঙ্গে প্রপোর্শনালিটি ভ্যারি করছে, তাই তো? সাইন থিটার সঙ্গে প্রপোর্শনালিটি ভ্যারি করার জন্য নন লিনিয়ার স্কেল হয়ে যাবে, কারণ এটা প্রপোর্শনাল রিলেশনশিপ নয়, সাইনের সঙ্গে প্রপোর্শনাল। ঠিক আছে, এখানে দেখো সামারিটা করা হয়েছে। গ্র্যাভিটি কন্ট্রোল কেস 1, গ্র্যাভিটি কন্ট্রোল কেস 2। যদি পিএলসি ইউজ করে নাও তখন টিভিটা প্রপোর্শনাল টু আই হয়, টিভি ইকুয়াল টু কেজি ইনটু আই, আর টিসি ইকুয়াল টু কেজি ইনটু সাইন থিটা। তাহলে পিএলসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে? সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু ইকুয়াল টু কেজি বাই কেজি ইনটু আই, তাহলে সাইন থিটা ইজ প্রপোর্শনাল টু আই হয়ে যাচ্ছে। তার মানে দ্য স্কেল ইজ নন ইউনিফর্ম, তাই তো? ইউনিফর্মলি ভ্যারি তো করছে না, সাইনের রেসপেক্টে ভ্যারি করছে। আর ওইদিকে তুমি দেখো যখন তুমি গ্র্যাভিটি কন্ট্রোল ইউজ করছো, ওইদিকে দেখো কেস 2টা আমরা লিখেছি এমআই এর ক্ষেত্রে, ওখানে সাইন ইনভার্স আই স্কয়ার হয়ে যাচ্ছে, ওটাও কিন্তু নন ইউনিফর্ম স্কেলেরই এক্সাম্পল। ঠিক আছে, কিন্তু তুমি গ্র্যাভিটি কন্ট্রোলের জায়গায় স্প্রিং কন্ট্রোল ইউজ করতে, গ্র্যাভিটি কন্ট্রোলের জায়গায় স্প্রিং কন্ট্রোল ইউজ করতে, তাহলে দুটোই প্রপোর্শনেট হতো, তাই না? আমি এখানে শুধু গ্র্যাভিটি কন্ট্রোলটা দেখিয়েছি, তুমি যদি স্প্রিং কন্ট্রোলটা বলো তাহলে সেক্ষেত্রে স্প্রিং কন্ট্রোলের ক্ষেত্রে দুটোই প্রপোর্শনেট হতো। গ্র্যাভিটি কন্ট্রোলে দেখো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেওয়া আছে, কোনো এজি রেটেড থাকে না, টেম্পারেচার রেটেড থাকে না, লো কস্ট। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মাউন্টেড ভার্টিক্যালি, আর লেভেল জিরো এররটা এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। লেভেল জিরো যদি না করা হয় তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে? গ্রাউন্ড লেভেলে বসাতে হচ্ছে। দেখো স্প্রিং কন্ট্রোল, হেলিক্যাল স্প্রিং এর একটা ছবি দেওয়া আছে, এটাকে বলে স্পাইডার স্প্রিং। ঠিক আছে, হেলিক্যাল আর স্পাইডার স্প্রিং এর ছবি দেওয়া আছে। এবার দেখো এই স্প্রিং কন্ট্রোলের ক্যালকুলেশনটা এখানে করেছি। স্প্রিং কন্ট্রোলের ক্যালকুলেশনটা করতে গেলে কি করে আমরা বার করেছি? কেসি ইকুয়াল টু কেসি ইনটু থিটা বেরিয়েছে, যে কেসিটা স্প্রিং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে, ই বি টি কিউব বাই 12। ই হচ্ছে ইয়াংস মডুলাস, বি হচ্ছে উইডথ অফ দ্য স্কেল, টি হচ্ছে থিকনেস, আর এল হচ্ছে স্প্রিং এর তোমার লেন্থ। ঠিক আছে, সেখান থেকে আমরা এই ফর্মুলাটা পেয়েছি কনস্ট্যান্ট ই টি কিউব বাই 12। একটা অবজেক্টিভ কোশ্চেন দিয়েছিল এই ফর্মুলাটা দিয়ে। ঠিক আছে, ই বি টি আর এল বি দিয়েছিল, কেসি বার করতে বলেছে। আর একটা জিনিস দিয়েছিল, সেটা হচ্ছে থিকনেসের সঙ্গে কিভাবে ভ্যারি করে কেসি, কিউবের সঙ্গে ভ্যারি করে কেসি। ঠিক আছে, এগুলো সব কোশ্চেন, অবজেক্টিভ কোশ্চেন কিন্তু। আর নিচে দেখা একটা ফর্মুলা আছে, এফ ম্যাক্স ম্যাক্সিমাম স্ট্রেস ইজ ইকুয়াল টু 60/6 ইনটু টিসি বাই বিটি স্কোয়ার, 6 টিসি বাই বিটি স্কোয়ার। কোশ্চেন এটা দিয়েছিল যে ম্যাক্সিমাম স্ট্রেস থিকনেসের সঙ্গে কি করে ভ্যারি করে, proportional to t, proportional to t square, proportional to 1/t, proportional to 1/t square। এবারে কোশ্চেন দিয়েছি থিকনেসের সঙ্গে স্ট্রেস কি করে ভ্যারি করে, থিকনেসের সঙ্গে কেসি কি করে ভ্যারি করে। ঠিক আছে, এই বাপের জন্ম এগুলো পড়তো, আমরা বাপের জন্ম এগুলো পড়তাম। বুঝতে পারছো তো আমাদের কোন কোন জায়গাটা ধরতে হবে? এই এত কিছু এতক্ষণ আমরা ব্যবহার করছি, কোশ্চেনটা কোথায় দিয়ে করতে হয়েছে? ঠিক আছে, এত টপিক ছেড়ে দিয়ে কোশ্চেন দিতেই যাবে। থিকনেসের সঙ্গে সম্পর্ক বলো স্প্রিং এর থিকনেসের সাথে, বুঝতে পারছো? Important points. Certain instruments use springs for two applications. কিছু কিছু ইনস্ট্রুমেন্ট আছে দুটো অ্যাপ্লিকেশনে কাজে লাগে। To provide তোমার
কন্ট্রোল টপ, আর একটা হচ্ছে টু লিড দ্য কারেন্ট ইনটু দ্য ইনস্ট্রুমেন্ট। এই দুটো কোথায় দেখা যায়? পিএমএমসি আর ইএমএমসি ইনস্ট্রুমেন্টে। ওইটা কোশ্চেন দিয়েছে যে ইনস্ট্রুমেন্টে স্প্রিংটা কারেন্ট প্রোভাইড করছে, ঠিক আছে, ইনস্ট্রুমেন্টের মধ্যে কারেন্ট লিড করার কাজও করছে এবং কন্ট্রোল টর্ক প্রোভাইড করছে। অপশন এ পিএমএমসি, অপশন বি ইএমএমসি, অপশন সি এমআই, অপশন ডি বোথ এ এন্ড বি। বোথ এ এন্ড বি। বুঝতে পারছো আমি তোমাকে কেন বলি? তোমার কোশ্চেন দেখলে তুমি বুঝতে পারবে, নাহলে আইডিয়া করতে হবে না কোশ্চেনটা কোথা থেকে দিচ্ছি বা কিরকম ভাবে আসছে। ঠিক আছে, দিস ইজ ওয়ান পার্ট। থিওরিটিক্যাল পড়া হচ্ছে একটা সিম্পল পার্ট, সহজ ব্যাপার এটা, তাই না? কিন্তু কোশ্চেনের জটিলতাটা তোমার ধরতে হবে যে কোথা থেকে কোথা থেকে জিজ্ঞেস করছে। এতক্ষণ ধরে এত কিছু বললাম, তার মধ্যে কোশ্চেনের টপিক হচ্ছে এইগুলো। আর এমআই টাইপ ইনস্ট্রুমেন্টে শুধুমাত্র কন্ট্রোল টপ প্রোভাইড করছে। এটা ওই একটা মেকানিক্যাল বেলো, এটাকে বেলো বলে, জানো তো? ওই বেলোর থ্রু দিয়ে দেখানো হচ্ছে কিভাবে স্প্রিংটা ওই প্রেসারটা নিয়ে স্প্রিংটা কন্ট্রোল প্রোভাইড করছে, কন্ট্রোল টপটা প্রোভাইড করছে। স্প্রিং কন্ট্রোলের দুটো কেস, যেরকম গ্র্যাভিটি কন্ট্রোলে দুটো কেস করেছিলাম, সেরকম স্প্রিং কন্ট্রোলে দুটো কেস করলাম। কেস ওয়ানটা দেখো, কেডি ইজ কেডি ইন্টু আই, মানে এখানে পিএমএমসি ইনস্ট্রুমেন্টের কথা বলা হচ্ছে। কেডি ইন্টু আই হওয়া মানে হচ্ছে বিনা, ডিআইএন এ বিনা, ওইখান থেকে আই প্রপোর্শনাল, তাহলে এটা হয়ে গেল কি বললাম, পিএমএমসি ইনস্ট্রুমেন্ট। পিএমএমসি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে থিটা প্রপোর্শনাল টু আই হয়ে গেলে মানে লিনিয়ার স্কেল পাওয়া যাবে। এই ক্ষেত্রে দেখো নন লিনিয়ার স্কেল হয়ে যাচ্ছে, কারণ থিটা প্রপোর্শনাল টু আই স্কয়ার। এটা হচ্ছে এমআই টাইপ ইনস্ট্রুমেন্ট। এমআই টাইপ ইনস্ট্রুমেন্টে যখন টর্কের ফর্মুলা বার করবো তখন দেখবো এরকম বেরোবে, আই স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল। আর পিএমএমসি ইনস্ট্রুমেন্টের সঙ্গে যখন বার করবো তখন বিনা বেরোবে। ঠিক আছে, কিছু জিনিস আমাদের আগে থেকে ধরে নিতে হবে, যেটা হয় স্যার ঠিক বলছি, তারপর যখন প্রুফ করবো তখন সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইটা তোমাকে বুঝতে গেলে অন্য কোনো অপশন আমার কাছে আর নেই অ্যাভেলেবল। দেখো থিটা প্রপোর্শনাল টু আই মানে কি? স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন। তার মানে লিনিয়ার স্কেল। লিনিয়ার স্কেল মানে কি? লিনিয়ার স্কেল মানে হচ্ছে আমার যে স্কেলটা থাকবে সেই স্কেলটাতে দেখবে এই যে 1, তারপর 2, তারপর 3 এরকম ভাবে মার্কিং করা আছে, 4 এরকম ভাবে মার্কিং করা আছে। কিছু কিছু স্কেল আপনি দেখবে এরকম আছে, প্রথমে 1 আছে, তারপর 50 আছে, 55, 60, মানে ইনিশিয়াল স্কেলটা কি হয়েছে? ক্র্যাম্প হয়ে আছে। এটা হয়ে গেল নন লিনিয়ার স্কেল। কিছু স্কেল হয় লিনিয়ার স্কেল, কিছু স্কেল হয় নন লিনিয়ার স্কেল। এইটা হচ্ছে তোমার লিনিয়ার স্কেল, এইটা হচ্ছে তোমার নন লিনিয়ার স্কেল। তারপরে ঠিক আছে 65, প্রথম দিকটা ঠিক আছে, প্রথম দিকটা গন্ডগোল আছে, তারপরে দিকটা ঠিক আছে, আবার শেষে গিয়ে গন্ডগোল হতে পারে, শেষে গিয়ে ক্র্যাম্পিং করা থাকতে পারে, ও বলে ক্র্যাম্প স্কেল। ক্র্যাম্প, ঠিক আছে, দ্য ওয়ার্ড ইজ ক্র্যাম্প। দেখো ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ দেওয়া রয়েছে, ডিসঅ্যাডভান্টেজ আর অ্যাডভান্টেজ দেওয়া আছে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি? এজিং এফেক্ট, টেম্পারেচার এফেক্ট, এগুলো সব দেখা যায়। টেম্পারেচার এফেক্টের জন্য স্ক্রিনের তোমার ইয়ে ভাই হয়, ইলংগেশন চেঞ্জ হয়ে যায়, ওইটা একটা প্রবলেম। আর স্কেলটা জেনারেলি লিনিয়ার থাকে, লিনিয়ার স্কেলটা একটা বড় অ্যাডভান্টেজের মধ্যে পড়ে। আর জিরো লেভেল ডাইট ক্ষেত্রে কি থাকে? অপশন থাকে। তাহলে এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাস থাকবে, এই পর্যন্ত আমাদের প্রথম ক্লাস থাকবে। এর পরের দিন আমরা, এর পরে কোশ্চেন সেট আছে, কোশ্চেন সেট গুলো পরের দিন আমরা প্র্যাকটিস করবো লেভেল 1-এ। ঠিক আছে, এখানে আরো বেশ কিছু জিনিস আছে, এখানে আরো বেশ কিছু টপিক আছে, এইগুলো হয়ে গেলে তারপরে আমরা পরের টপিকে যাবো। স্যাম্পল প্রবলেম সব দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে ফার্স্ট ক্লাস। থ্যাংক ইউ সকলকে, হেল্প করলাম তাহলে।